সবাই লাইভে চলে আসুন। এখনই একটা বিশেষ প্রোগ্রাম আমাকে দিতে হচ্ছে। সবাই লাইভ প্রোগ্রামে চলে আসুন। কিছু কথা আমাকে আজকে বলতে হবে, সেটার কারণ অনেক। তো সেই সম্পর্কে বলতে গিয়ে কিছু কথা বলবো। শ্রী গুরু চরণ কমলেভ্যো নমঃ। প্রথমে বলি যে এমএলএ রেখা পাত্র, যিনি আমার গেস্ট হাউসে ভাড়াতে আছেন, তার সঙ্গে আমার কথা কোনোদিনই সামনাসামনি দেখা হয়নি। আমার এত সময় নেই যে কারোর সঙ্গে দেখা করব, আর আমি অত গুরুত্বও দেই না। আর রেখা পাত্রকে বলি, যদি তোমার যোগ্যতা থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, ওখানে ভোটে দাঁড়িয়ে তুমি যদি জিতে থাকো, তো আমি এবং আমার লোকেরা তোমাকে হেল্প করেছে। যদি আবার ভোট করা হয় এখন না, আমি দাঁড়াবো, তোমার গোষ্ঠীর শ্রাদ্ধ করে দেবো, এটা মনে রেখো। তবে অনেক কথা, এগুলো আমি ভোটে দাঁড়াইনি, শুধু আমার শিষ্যরা নিষেধ করেছে বলে। সেই জন্য আমি, যদি তুমি তোমার যোগ্যতা থাকে যে মহারাজ চ্যালেঞ্জ করেছেন, তাহলে ভোটে দাঁড়াও। আমি ভোটে দাঁড়াই, দেখি তুমি কটা ভোট পাও আর কি করে যেত, তোমাকে দেখিয়ে দেবো। তবে একটা কথা বলি, আমাদের বিজেপির যিনি সভাপতি এবং ওখানকার মণ্ডল সভাপতির, ওখানকার যে বিজেপির কোষাধ্যক্ষ উত্তর 24 পরগনার, তার নামটা কি যেন লিখলাম, ওই অভিজিৎ দাস, তিনি কিন্তু কালকে 2 মাসের টাকা 40,000 করে 80,000 টাকা দুবারে পাঠিয়েছেন। প্রথমে 20,000, পরে 60,000। কালকের 5টা নাগাদ তিনি আমাদের টাকা পাঠিয়ে দিয়েছেন। টাকা নিয়ে কোনো অবজেকশন আমরা করছি না। তবে রেখা পাত্র যে দুটো কথা বলেছেন, প্রথম কথা হচ্ছে আমি নাকি র্যাকেট চালাই, ভালো করে শুনবেন। আর একটা কথা বলেছেন যে আমি নাকি বৃদ্ধাশ্রম করব বলেছি। এটা যদি উনি প্রমাণ করতে পারেন, সাংবাদিকরা, এই সাংবাদিক ভাইরা যারা এগুলো ভাইরাল করছেন, তাদেরকে বলি যে দয়া করে শুনে রাখো, যা লোকে বলে তাই যদি শোনো, তো তোমাদের হাতে হারকেন ধরিয়ে দেবো। কেন বলো তো? প্রশ্ন করতে পারো না যে তুমি এটা বলছো, এর প্রমাণ কি? যেমন ধরুন, রেখা পাত্র সম্পর্কে ছেড়ে দিলাম, এই দুটো কথা উনি বলেছেন, যেটা উনি অশালীন। আরও অনেক কথা, সেগুলো আমি বলবো না, যেহেতু আমার পেমেন্ট কালকে দিয়ে দিয়েছে। 2 মাসের টাকা 80,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। এই জন্য আমার এ নিয়ে কোনো টাকার ব্যাপারে কোনো অবজেকশন রেখা পাত্রের উপরে নেই। আর আমি, তবে এই সব অসভ্য ভাষা, আমি কোনোদিন ওখানে বৃদ্ধাশ্রম করব বলে নেবুখালীর কোনো একটা লোক যদি বলতে পারে যে আমি রেখা কোনোদিন কাউকে বলেছিলাম যে বৃদ্ধাশ্রম করবো, আমি তো কোনোদিন বলিনি। আমি জমিটা কিনেছি তপন মণ্ডল আর বীরেন তপন ঘোষ বোধহয় ওরা, যাই হোক, তাদের দলিলপত্র সব সাংবাদিকরা দেখে গেছে। এখানে পরশুদিন রাত্রে প্রচুর সাংবাদিকরা এসেছিলেন। তো এবং পেপারে বহুদিন থেকে বিজ্ঞাপন দিচ্ছি বিক্রয় করব বলে। তো সেই জন্য আমি তো কোনোদিন রেখা পাত্রকে জেতাবার জন্য আমি জি জান লাগিয়ে দিয়েছি, আমার সমস্ত লোককে বলেছি, এখনো বলছি, বিজেপির হয়ে কেউ দাঁড়ালে, সে রেখা পাত্র দাঁড়াক আর যেই লোক দাঁড়াক, তাকে আমি জেতাবো। জেতাবার আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে। আর যদি বলে যে আমার যোগ্যতা আছে কিনা, তাহলে আমার চ্যালেঞ্জ রইল,
আমি ওখানে যদি দাঁড়াই, ভোট কটা তুমি পাও সেটা আমি দেখে নেব। এবারে একটা বলি, এখানে এক বাঁদর ঢুকেছে। হ্যাঁ, বাঁদর মানে গুণের কথা বলবো কত, গুণের মধ্যে বিছনায় মতো। এর বংশ পরিচয়টা বলি। এই যে রাজেশ মণ্ডল আজকাল নানান রকম স্টেটমেন্ট দিচ্ছে, ভালো করে মনে রাখুন। এর ঠাকুরদা ছিল বিরাজ মণ্ডল, ও তাকে জন্মে দেখেনি। বিরাজ মণ্ডলকে আমি দেখেছি। বিরাজ মণ্ডল সারা মানে ওই সুন্দরবন অঞ্চলে যত মেলা বসতো সেখানে সে জুয়া খেলতো। সে হচ্ছে এক জুয়াখোর, সারা দুনিয়ায় জুয়া খেলে বেড়াতো। আর এই জুয়াখোর বিরাজ মণ্ডল সে আমার বাবাকে বলেছিল যে আমার এই অপদার্থ ছেলেটাকে আপনি মেয়ে দেবেন আমার বড়দিকে। বড়দি সুভদ্রা তার নাম। এই বড়দিদি এখনো বেঁচে আছে। বড়দিদি আমাকে, আমার দিদিরা, আমি যখন আমার হার্টের অপারেশন হয়, দিদিরা আমার মানসিক করেছিল এবং আমি দিদিদের ধরে ওই মাথায় আগুন জ্বালিয়ে নিয়ে শিব মন্দির পরিক্রমা করেছিল যে আমার ভাইয়ের যেন কোনো বিপদ না হয়। সারা নেবুখালি আমার মঙ্গলের জন্য চেষ্টা করেছে এবং সবাই আমার আত্মীয় স্বজন প্রার্থনা করেছে যে আমাদের মহারাজের যেন কোনো বিপদ না হয়। তারা আমার জন্য মাথায় আগুন জ্বালিয়ে নিয়ে শিব মন্দির পরিক্রমা করেছে। ওই শিব মন্দির আমার করা। ওখানে বাড়ি করে দিয়েছি ছোট ভাইকে, বিরাট দোতলা বাড়ি। সেজ ভাইকে দোতলা বাড়ি এবং ছোট বোনকে বাড়ি করে দিয়েছি। প্রত্যেকের নামে 1,00,000 টাকা করে ফিক্সড করে দিয়েছি। যখন যে বিপদে পড়েছে, যেমন এই যে রাজেশ যে ছাগলটা এখন এইসব উল্টোপাল্টা কথা বলছে, এই ছাগলের দিদি হচ্ছে আমাদের পারুল, মানে বড়দির বড় মেয়ে, ভাগ্নি। সেও আমার কাছে এসে তার মেয়ের বিয়ের সময় বহু বছর আগে বলল যে মামা আমাকে 10,000 টাকা দিতে হবে মেয়ের বিয়ের জন্য। আমি 10,000 টাকা তাকে দিয়ে দিয়েছি, কোনোদিন আমার টাকা ফেরত দেয়নি। আমাদের মহারাজ সবাইকে সাহায্য করেছে। আমাদের অনেক সময় বক্তৃতায় বলি, দেখবেন যে আমি ভাগবত শুনতে যেতাম ছোটবেলায়। আমার ওই মনো আমার বড়, 11 মাসের বড়। তো মনো দাদা আমার বই সিলেট নিয়ে বাড়ি যেত। আমি স্কুল থেকে সোজা ভাগবত শুনতে চলে যেতাম। তখন ছিল গোকুল পাত্র, তার বাড়িতে বিরাট মানে ভাবে কার্তিক ব্রত পালন হতো আর গুরুচরণ অধিকারী পাঠ করতেন। সেই সময় আপনারা মনে রাখুন যে আমি ওই মনোদার হাতে সব কিছু দিয়ে পাঠাতাম এবং ভাগবত শুনতে চলে যেতাম। আর কেউ যেত না, বাচ্চারা, আমিই যেতাম। আর সব বয়স্ক লোকেরা যেত। আমি গিয়ে একটা কুল গাছ তলায় বসে ভাগবত শুনতাম। এটা বহুবার বলেছি আপনাদেরকে। তার মধ্যে দেখুন, এই বিরাজ মণ্ডল হচ্ছে একজন জুয়াখোর, যে হচ্ছে অভিমান্য মণ্ডল আমার বড় জামাইবাবু। তার অ্যাজমা ছিল। এ কি করেছে জানেন? এর ভাইও তারাপদ মণ্ডল, এরা দু ভাই, এরা ডাকাত ছিল। সত্যি কথা, মনে রাখবেন, আমি যা বলি তা প্রমাণ করে দিতে পারি। ঝাটোপালের বাড়িতে ডাকাতি করার পরে ওদের ডাকাত দল ধরা পড়ে। তখন অভিমান্য মণ্ডল আমার দিদিকে নিয়ে চলে আসে। এসে আমাদের গোয়াল ঘরে, ওরা, আমাদের তো বড় ঘর ছিল না অত লোক থাকার, তো গোয়াল ঘরে ওরা কিন্তু ছিল। এবং তারপরে আমাদের বর্দা টর্দা পার্টি করতো সিপিএম, তার মাধ্যমে খাস জমি ওখানে জায়গা করে ওদেরকে বাড়ি করার জায়গা করে দিল। সেই জায়গা করে দেওয়ার ফলে সেই জায়গাতেই ওরা আছে। এইবার দেখুন, এই অভিমান্য মণ্ডল একদিন কি করেছিল জানেন? ও তো নির্লজ্জ। কালকের আমার ভাইঝি ওই নমিতা মণ্ডল কালকের বলছিল, বলে এত নোংরা লোক ছিল, মানে শালার বউদের সঙ্গে এত নোংরা কথা বলতো, তার কোনো ঠিক নেই। এক তো ডাকাতি করে বাঁচার জন্য পালিয়ে এসে আমাদের বাড়িতে ছিল, বহুদিন আগের কথা, তখন আমি ছোট, সেই সময় চলে আসে। তারপরে দেখা যায় তার একটা ছেলে মানিক, সেটা তো জলে ডুবে মারা গেছে নদীতে। ওরা এখন বলবে হয়তো ওই নদীতে আমি মাছ ধরতে গিয়ে ওরে মেরে ফেলেছি, বলতে পারে তো। ছাগল কত কিছু খায় আর পাগল কত কিছু বলে। এই ছাগলগুলো আমার নামে দোষ দিচ্ছে ওর ছেলেকে, নাকি ওর ছেলের ফটো দেখাচ্ছিল, দেখেছেন তো?
ফটো দেখাচ্ছিল বলে এই রাকেশ মণ্ডলকে মহারাজ ওকে আত্মহত্যা করতে প্রয়োজন। ওর বাবা, শুনে রাখুন, ওই লক্ষ্মীকান্ত মণ্ডল 280 টাকা স্কোয়ার ফুটে আমার বাড়ি করার জন্য, আমি তো নেবুখালীতে যাই না, যত বাড়ি হয়েছে সব আমার ছোট ভাই দীনবন্ধু মণ্ডল এবং গঙ্গাধর মণ্ডল থেকে সমস্ত বাড়ি করেছে। ভালো করে শুনে রাখুন। আর এবং আমি, এখানে একজন বলছে আপনি তো টিএমসি করতেন। আমি কোনোদিন টিএমসি করি না, কোনোদিন না। আমি বরং দেবেশ মণ্ডলকে বলেছিলাম যে আপনি বিজেপিতে চলে আসুন, আপনি বিজেপির লোক, আপনি তো নিরামিষভোজী সদাচারী বৈষ্ণব, আপনি তৃণমূলের মধ্যে যারা মুসলিম তোষণ করেন তাদের ওখানে থাকবেন কেন? আপনি চলে আসুন, আপনি বিজেপিতে যোগদান করুন। দেবেশ মণ্ডলকে জিজ্ঞেস করুন, দেবেশ মণ্ডলও হেল্প করেছে ওই রেখাপাত্রকে জেতাবার জন্য, না হলে ওই অপদার্থ কোনোদিন জিততে পারতো না। দেবেশ মণ্ডল বলছে আমার এখানকার ভোট সব রেখা মণ্ডল যাতে পায় আমি ব্যবস্থা করব। আর আমার যত নেবুখালীর লোক, সমস্ত লোককে আমি তাদেরকে বলেছিলাম যে সবাই রেখা পাত্রকে ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে। আমি তৃণমূল কবে করলাম? একজন মন্তব্য করেছে আপনি তো আগে তৃণমূল করতেন। কোন ছাগলের বাচ্চা বলতে পারে? সাংবাদিকগুলো পাষণ্ড, এই পাষণ্ড সাংবাদিকগুলো প্রশ্ন করতে পারে না যে তোমার এই কথার প্রমাণ কি? মহারাজকে বলছে সিবিআই তদন্ত করাবে। সিবিআই জানে আমি টাকা কি করে কামাই করি? আপনারা জানেন? এই যে আমার পরিক্রমার প্রোগ্রাম হচ্ছে, কত লোক যায়, তারা কতভাবে টাকা দেয়, গীতা যজ্ঞে টাকা দেয়, তারপরে আমি ভাগ্য বিচার করি, কবচ ভক্তদের যত লক্ষ লক্ষ লোক কবচ পড়েছে সবাই তাদের কল্যাণ হয়েছে বলেই কবচ পড়ে। এখনো কবচ পড়তে লোক আসছে এক্ষুনি, তো আজকেও কবচ পড়বে। এখনই তো আমাদের যাত্রীরা পরেশবাবু এসে আমাদের পরিক্রমার বুকিং করে গেলেন। পরিক্রমার লোক সব তো আমাকে টাকা দিয়ে বুকিং করে তারা যায়, তারা আশ্রমে গিয়ে টাকা দেয়। আশ্রম করতে আমাদের এই অনেকেই টাকা দিয়েছে, অনেকভাবে টাকা দেয়। তো আমি কি? তারপরে আর একটা কথা বলেছে এই রাজেশ ছাগল। ওই ছাগল কি বলেছে জানেন? ওই ছাগল বলছে যে মহারাজ সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি কার সঙ্গে সোনা পাচার? ওর ভাই সোনা পাচার করতো, ওই রাকেশ যেটা আত্মহত্যা করেছে, ও আমাকে নিজে এসে বলেছে, আমি মিথ্যা কথা বলি না, ও সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিল। আমি বললাম এইসব করিস কেন? এইসব ছেড়ে দে, তুই এসব নেশা করিস কেন? সিগারেটের মধ্যে এইসব ঢুকিয়ে কি খাস? আর মদ খাস, দিনরাত মদ খেয়ে। ওর বাবাও আমাকে বলেছে যে মামা আপনার একটা কথা যে শুনবে সে জীবনে সত্যিকারের মানুষ হবে। লক্ষ্মীকান্ত মণ্ডল আমার ভাগ্নে, আর ওর বাবা অভিমান্য মণ্ডল কি করেছিল জানেন? ওই নেবুখালীতে যে ওই পিডব্লিউডির পাশে যে পুকুরটা কাটা হয়েছে, ওই পুকুর কাটার সময় চ্যালেঞ্জ করে কে নাকি বলেছে 200 টাকা দেবে যদি আমাদের সঙ্গে মাটি কাটায়। তুমি ন্যাংটো হয়ে পুরো সব খুলে দিয়ে ন্যাংটো হয়ে মাটি কাটতে হবে। ওর বাবা ন্যাংটো হয়ে মাটি কেটেছিল সারা দিন। এই জন্য মনে রাখুন, অভিমান্য মণ্ডল পরবর্তীকালে হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু সে একটা ডাকাত ছিল, ডাকাতি করার পরে পালিয়ে এসেছিল আমাদের এখানে, এসে তারপরে ওদের ঘরটর করে দিয়েছে। ওদের বংশটা আগে বলি, তারপরে এই রাকেশ, এটা তো মদ খেয়ে দিনরাত বাড়িতে পড়ে থাকতো। ওর বাবা কত কথা বলেছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন না? সাংবাদিকতা করেন, সাংবাদিক ছাগলগুলো, তোমাদের বোধ নেই যে ওদের জিজ্ঞেস করা উচিত যে মহারাজ কি করেছে? আর শুনুন আরো একটা কথা, বলে আমি নাকি মেয়ে চক্র, মধু চক্র চালাই। তা আমি তো নেবুখালীতে কোনোদিন থাকি না, আমার ওই বাড়িঘর যত হয়েছে আমি গিয়ে তৈরি করে নিই। আমার নিজের লোক, ওই দীনবন্ধু মণ্ডল, কাকাবাবু, এরা এরা সবাই থেকে ওই লক্ষ্মীকান্ত মণ্ডলকে আমি কন্ট্রাক্টে দিয়েছিলাম যে তুমি পার স্কোয়ার ফুট 300 টাকা স্কোয়ার ফুট চাইলো, কিন্তু আমাকে একজন বলছিল আমি 280 টাকা করে ওইখানে যে নেবুখালীতে যে মন্দির করেছে সে স্পেশাল মিস্ত্রি, সে বলছিল আমি 280 টাকা করে ফার্স্ট ক্লাস বাড়ি করে দেবো, আপনি যেমন বলবেন। সেই বাড়ি লক্ষ্মীকান্ত মণ্ডল বলল মামা আমাকে 300 টাকা করে দেবেন, আমাকে অনেক কাঠ টাট কিনতে হবে, আপনি টাকা দিন। আমি টাকা দিয়ে কাঠ কিনিয়েছিলাম। এবং ওরা, ওই রাজেশ ছাগল আর ওর বাবা আর এক ছাগল, তিনি কি করেন, তো এই জন্য ওই রাকেশ ছাগল, ওর বাবা আর এক ছাগল, এই ছাগলে মিলে একদিন আমাকে এসে বলল যে আমি জুতোর ব্যবসা করব, আমার তো হোটেল টোটেল ভালো চলছে না,
আমাকে 38,000 টাকা দিতে হবে। তা আমি শুধু বললাম যে 35,000 দিলে হবে না? বলে না না, আমরা হিসেব করেছি 38,000। 38,000 টাকা এখান থেকে ধার নিয়ে গেল, সেই টাকা ফেরত দেয়নি। তারপরে আবার ওই কাকাবাবু যদি বেঁচে থাকতেন, উনি বললেন মহারাজ এর ঘরের উপরে টাইলস ফাইল লাগাতে পারছে না বা অ্যাসবেস্টস লাগাতে পারছে না, আপনি একে কিছু টাকা দিন। তখন আমি আমাদের ওই নেবুখালীর যে বিরাট বাড়ি করেছে ওই বাড়িতে বসে আমি 4,000 টাকা দিয়েছি। তারপরে আমার বর্দার ওখানে ইট, আমি প্রচুর ইট কিনে দীনবন্ধুকে বলেছিলাম ইট কিনে রাখ, বর্দার বাড়ি করতে হবে। বর্দার বাড়ি করতে গিয়ে বর্দার বাড়ি আমি দুবার করে করে দিয়েছি। আগে একবার করে দিয়েছিলাম অ্যাসবেস্টাস দিয়ে, পরে আমি পাকা বাড়ি করে দিয়েছি। সমস্ত টাকা দিয়েছি বর্দার, প্রত্যেকের নামে 1,00,000 টাকা করে, বোনেদের দাদাদের সবার আমি 1,00,000 টাকা করে দিয়েছি। তো এই জন্য মনে রাখবেন। তো আর আমাকে এই যে একজন মন্তব্য করেছে, আপনাদের শুনিয়ে দিই। আপনি তো মহারাজ নামে কলঙ্ক, মহারাজ নামে আপনি ভণ্ডামি চালাচ্ছেন, আপনার গায়ে রয়েছে গেরুয়া বসনটা, এই মনে হয় এই রাকেশ ছাগল ওইটা বলেছে, ওইটা আগে সম্মান দিতে শিখুন আমাকে বলছে। এই কোন ছাগল বলছিস? ছাগল ছাগল একবার এই প্রোগ্রামগুলো শোন। ওদের বংশটা তো খারাপ, ওই বংশটাতে ওরা জন্ম নিয়েছে। রাকেশ তো দিনরাত মদের নেশা করে পড়ে থাকতো, আমার এখানে মাঝে মাঝে আসতো, সেই সুযোগে সব জেনেছে আমার টাকা পয়সা কোথায় কি থাকে। আমার গেট খুলে দরজার লক ভেঙে, আলমারির লক ভেঙে সেখান থেকে চাবি বের করে 3টে সোনার আংটি, এবং তার সঙ্গে সঙ্গে তো আমি মহারাজ একজন আবার মন্তব্য করেছে ত্রিদীপ বৃষ্টি, বলে আপনার এত সম্পত্তি কোথা থেকে আসলো? কোথা থেকে? তোর বাপ দিয়েছে? আরে মহারাজ তো ছোটবেলার থেকে ধর্ম প্রচার করে। আমার একটা লেকচারে, আমি যখন এই সারা কলকাতায় লেকচার দিয়েছি, দিল্লিতে লেকচার দিয়েছি, আমার প্রত্যেকটি লেকচারে 350 টাকা করে দিতে হতো, এবং প্রণামী যত পেতাম, সে 200, 500, 700 সবাই প্রণামী দিত। তো আমার টাকা কিভাবে এসছে তুমি জানবে কি করে ছাগল? তুমি জানবে? তুমি মন্তব্য করার আগে আগে বোঝো যে কেশবানন্দ বন মহারাজ তোমাদের মতো ভিকমাঙ্গা না তো। ছোটবেলা অনেক দরিদ্র পরিবারে জন্মেছিলাম, কিন্তু তারপর থেকে আমি জন্মগত মহারাজ। আমি কেশবানন্দ বন মহারাজ জন্মগতভাবে কারোর দয়াতে মহারাজ হইনি। আমার গুরুদেব 19 বছর বয়সে আমাকে সন্ন্যাস দিয়েছেন। আর একটা বলেছে, এই আজকের শুনছিলাম যে ওনার ওখানে মেয়ে ছেলে থাকে ওই বাগবাজারে। আচ্ছা, আমি যে বাড়িটায় থাকি সে বাড়িটা কি আমি একা থাকি? ওখানে তো মনোরঞ্জন যে আমার সেক্রেটারি, সে তো আমার কাছে 24 ঘন্টা ছায়ার মতো থাকে। বাজার ওই করে, ঘর বাড়ি দেখাশুনো ওই করে, সমস্ত মার্কেটিং ওই করে, এবং ওই এখানে সামনে শুয়ে থাকে, সেখানে ওর শোয়ার ব্যবস্থা রয়েছে। তা ও কি কোনোদিন বলেছে যে মহারাজের কোনো মেয়ে ছেলের ব্যাপার আছে? বা এই বাড়িতে আমি যে ফ্ল্যাটটায় থাকি তার পাশের ফ্ল্যাটে থাকে বিয়ানি, গুজরাটি লোক, এরা এইখানে পাশেই থাকে। তা ওরা কি কোনোদিন শুনতো যে মহারাজের এখানে মেয়ে ছেলে আসে? কোনোদিন ওদের মুখে শুনেছেন? আর ওদেরকে জিজ্ঞেস করেছেন? কুত্তার বাচ্চা, কিছু বলার আগে ভেবেচিন্তে বলিস। আবার নিচে থাকে কার্তিকরা, তারপরে আরেকজন মা থাকে ওই পাশের ঘরে, স্বপ্না মা। দোতলায় থাকে এই বাড়ির যে মালিক ছিল, তিনি তাদেরকে দিয়ে গেছেন। তার নাম হচ্ছে চক্রবর্তী বাবু, তিনি উকিল, তিনিও থাকেন দোতলায়। তার ভাই থাকে, তার ছেলে থাকে, ভাইয়ের ছেলে, সে রিসার্চার, একজন রিসার্চার, পিএইচডি করছে, সেও বিদেশে চলে যাবে, কিন্তু তারাও দোতলায় থাকে। আর 1.5 তলায় আর একজন মহিলা ভাড়া থাকে। তারা আমাকে প্রণাম করে, ভক্তি করে, আমার কাছে আশীর্বাদ নিয়ে যায় এবং আমার কাছে ফুল দিয়ে প্রণাম করে। এই যারা মন্তব্য করছো, কুত্তার বাচ্চা তো বলবোই, তো মন্তব্য করার আগে ভেবেচিন্তে করবি। সাংবাদিকদেরও বলি, তোমাদেরকেও বলি, যারা মন্তব্য করছো ছাগলের বাচ্চা, তোমাদেরকে আমি ছাগলের বাচ্চা বলি। আর সাংবাদিকগুলো আর এক ছাগল, যারা না জেনে এইসব কথাকে বাজারে ছাড়ে, ওই ছাগলগুলো। আমাকে কালকের ওরা টাকা পাঠিয়ে দিয়েছে, আমাকে থানার থেকে বড়বাবু বারবার রিকোয়েস্ট করছিলেন মহারাজ একবার আসুন, আমরা মিটিয়ে দেবো। তারপরে সার্কেল ইন্সপেক্টর ওখানকার যিনি, তিনিও ফোন করেছেন যে মহারাজ একবার এলে আমরা মিটিয়ে দেবো। তো পার্টি অফিসে গেছিলাম, তারাও বলেছেন আমরা মিটিয়ে দেবো। তা মিটিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে তো কালকে।
চলো আপনার প্রথমে 20,000, পরে 60,000, মোট 80,000 টাকা 2 মাসের দিয়েছে। আগস্ট মাসের টাকা নিশ্চয়ই শেষ হলে তারা দিয়ে দেবে। তো আমার সে বিষয়ে কোনো অবজেকশন নেই। তাহলে আপনার গেস্ট হাউস যেটা নেবুখালীতে আছে, ওখানে আমি কোনোদিন থেকেছি না। ওই বাড়িটা আমি তৈরি করেছে তো ওই ছাগল লক্ষ্মীকে কন্ট্রাক্টে দিয়েছিলাম, দীনবন্ধু কাকাবাবু ওরা থেকে দেখাশুনো করে ওই লক্ষ্মী ওই গেস্ট হাউস করেছে, এবং আমার টাকা নিয়ে সমস্ত কাঠ কিনে এনেছে চেরাই করে। আমাকে বলল টাকা না দিলে আমি কি করে করব, আমার কাছে তো টাকা নেই মামা, তা আপনি টাকা দেন। তা আমি তখন টাকা দিলাম। কত দিতে হবে বলে, কাঠ কিনতে কমসে কম 1 লাখ টাকা তো দিতেই হবে। তো সেই টাকা কাঠ কিনে নিয়ে এসে চেরাই করে সেই কাঠ দিয়ে এই ঘর করেছে, অন্য লোকের ঘর করেছে, এবং ওখানে আমার যত জিনিস বেচেছে, ইট, বালি, তারপরে টাইলস, সব নিয়ে গেছে। আমাকে শুধু বলেছে মামা নেব, তা আমি এইগুলো আমার দরকার, তো আপনি কি মত দিচ্ছেন? আপনি যদি মত দেন তাহলে ছোট মামা বলছে মহারাজ না আদেশ দিলে, তো ছোট মামা মানে আমার ছোট ভাই, তো আপনি যদি মত দেন তাহলে আমি এটা নিয়ে যেতে পারি। ওই টাইলস সব নিয়ে লাগিয়েছে ওই হোটেলে, দেখবেন টাইলস দিয়ে লাগিয়েছে। ওর যোগ্যতা আছে। ওর বোন বাড়ি করেছে আমার চুরি করা টাকায়। আমার চুরি করেছে ওই রাকেশ 3টে সোনার আংটি, 3টে স্টোন, একটা ছিল প্রবাল, আর একটা ছিল নীলা, আর একটা ছিল ক্যারসাই সোনায় বাঁধানো। এই 3টে চুরি করেছে, তাদেরকে আমাকে গড়চা দিতে হয়েছে। তো সেগুলো চুরি করে তাকে আমি পুলিশ রেড করিয়ে দিলাম। সেই পুলিশ রেডের ভয়ে বাড়ি টাড়ি চেক হলো। তখন ও চলে গেল কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে। তারপরে শ্বশুর বাড়িতে ওইসব লুকিয়ে রেখেছিল। পুলিশ যেহেতু বাড়িতে সার্চ করছে, হিঙ্গলগঞ্জ পুলিশ, ক্যালকাটা পুলিশ, শ্যামপুকুর থানার পুলিশ, ওরা তো গিয়েছিল রেড করতে। সেই জন্য সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদেরকে আমি টাকা দিয়ে, মানে আগে আগে টাকা দিয়ে ওদের বাড়ি করার জন্য নানানভাবে হেল্প করেছি, নানানভাবে। তাই এই হেল্প করে যাদের মানুষ করেছি, কত কত টাকা কতভাবে খেয়েছে আর কতভাবে নিয়েছে, তার কোনো হিসেব নেই। সেই জন্য আমি হিসেব রাখিও না। যেহেতু ভগবান বলে কি সিবিআই তদন্ত, বাঁদরের বাচ্চা, সিবিআই তদন্ত কাকে বলে জানিস? কেশবানন্দ কি অপরাধ করেছে যে সিবিআই তদন্ত করবি? তোর গোষ্ঠীর আমি তো ষষ্ঠী পুজো করব, আমি এফআইআর করব যে আমার নামে এইসব কথা বলার। আমি সোনা পাচার চক্র, আমি মধু চক্র করি। আমি যে বাড়িটায় থাকি সেখানে নাকি মেয়েরা এসে থাকে। কোন মেয়েটা থেকেছে? এই বাড়িটাতে তো এত লোক থাকে। আমি তো একটা ফ্ল্যাটে থাকি, 700 স্কোয়ার ফুটের একটা ফ্ল্যাট, আর তার পাশে মারোয়ারিরা থাকে। তার উপরে রাজস্থানের জেঠালিয়াজি থাকে, জেঠালিয়া 4 তলার উপরে থাকে। তো তারা তো থাকে। তারপরে 1.5 তলায় একজন মহিলা ভাড়া থাকে। 2 তলায় ওই চক্রবর্তী বাবু যে উকিল, তার ভাই থাকে, তার ভাইপো থাকে। তারা আমাকে এত সম্মান করে। এবং নিচে যারা থাকে কার্তিক বলে, এবং আর একজন আছে কি ওই মায়ের নাম, কল্পনা মা, যিনি রান্না করে দিতেন এই বাড়ির মালিককে, তাকে একটা ঘর দিয়ে গেছেন এই বাড়ির মালিক মা। তো এই জন্য দেখা যাচ্ছে যে তারা তো সব এই বাড়িতে থাকে। আর মনোরঞ্জন তো আমার এখানে সব সময় থাকে। তাহলে মহারাজ এখানে মেয়ে ছেলে আসে, 7টার পরে মেয়ে ছেলে থাকে, আর মেয়ে ছেলে নিয়ে উনি ফুর্তি করেন, আর এই মধুচক্র চালান, আর সোনার পাচার করেন। আর টাকা কোত্থেকে এলো যে দিচ্ছ, তাকে বলি ওরে ছাগল, টাকাটা তো কেশবানন্দ মহারাজের কামাইয়ের টাকা। কবে থেকে কামাই করে জানিস? তো 14 পুরুষও জানে না। এই সারা কলকাতায়, কালকে শুনিসনি আমার প্রোগ্রাম? সারা কলকাতায় আমার লেকচার হতো। কত নাম শুনবি? দিল্লিতে চৌরি বাজারে আমার লেকচার হতো, মডেল টাউনে আমার লেকচার হতো, মডেল টাউন পার্কের ভেতরে লেকচার হতো। আমার গুরু ভাই, তার নাম হচ্ছে, এখন তিনি নেই, মারা গেছেন, আমার গুরু ভাই হচ্ছে কিশোরী লাল শর্মা। তাদের 3টে গাজিয়াবাদে বিরাট বিরাট ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি এবং তাদের ওই এতে আপনার ওই চৌরি বাজারের উপরে ওদের লেকচার হল আছে। সেখানে প্রতি রবিবারে প্রোগ্রাম হতো। এখন হয় কিনা জানি না, আমি যাই না, সময় নেই আমার। কারণ আমি গুরুদেবের সম্পর্কিত লোকের সঙ্গে সম্পর্ক আমি রাখিনি, এই জন্য যে বলবে আমাদের ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে উনি এইসব করেছেন আশ্রম টাশ্রম। আমি
প্রথমে যখন জমি কিনি আমার কাছে টাকা ছিল না, যখন গেস্ট হাউস করব, তখন আমাকে শ্রীদাম মণ্ডল বলে একজন, তিনি সিপিএম করতেন, তো তিনি বলেছিলেন, মহারাজ আমি আপনাকে টাকা দেব, আপনি জমিটা বায়না করে দিন। বায়না করে দেওয়ার পরে বহু কষ্টে সেই জমি আমাকে কিনতে হয়। সে যাদের কাছ থেকে কিনেছিলাম তার নাম পুষ্পা বত্রা এবং তার ছেলে হচ্ছে রাজীব বত্রা, দুটো প্লট। সেই দুটো প্লটকে আমি তখন কিনি, প্রায় 60 লাখ টাকা খরচ হয়। সেই প্লটের উপরে আমার গেস্ট হাউস হয়েছে। তো আমাকে জানো না যারা, তারা মন্তব্য করছো তোমাদের কি কুকুরে পয়দা করেছে না মানুষে পয়দা করেছে? যা জানো না তা বলো কেন? বলবার মতো সাহস হয় কি করে? পৃথিবীতে জন্মেছিস কি জন্য পাপী নরাধম? এইসব মিথ্যা মহারাজকে বলছে ভণ্ড সাধু উমুক তুমুক। আপনি গেরুয়া বসনের সম্মান রাখছেন না। গেরুয়া বসন তুই জানিস গেরুয়া বসন কাকে বলে? গেরুয়া বসন তো 14 পুরুষ জানে। আমি তো সন্ন্যাস নিয়েছি, আমার প্রথম নাম ছিল আশুতোষ মণ্ডল, পরে আমি হিঙ্গলগঞ্জ মঠে গেলাম, মঠে আমার নাম দিল মধুমঙ্গল ব্রহ্মচারী। তারপরে চৈতন্য মঠে গেলাম, সেখানে দীক্ষা নিলাম, সেখানে নাম হলো আদিকেশব ব্রহ্মচারী। তারপরে বৃন্দাবনে চলে গেলাম, সেখানে আমার গুরুদেব সন্ন্যাস দিলেন, দিয়ে বললেন স্বামী কেশবানন্দ বন মহারাজ, ত্রিদণ্ডী স্বামী কেশবানন্দ বন মহারাজ রূপে আজ থেকে তুমি প্রচার করবে সারা ভারতবর্ষে। তো ভারতের রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, সাধু সম্মেলন, সারা ভারতে আমি লেকচার দিয়েছি। এবং তুমি কোথাকার লোক তুমি খোঁজ করে দেখো, যা ছাগল খোঁজ করো, যে সারা জায়গায় লেকচার দিয়েছি। তরুণ পল্লীতে, অশোকনগরে 15 দিন ধরে আমার ভাগবত হয়েছিল, হাজার হাজার লোক সেই প্রোগ্রামে যোগ দিয়েছিল। এবং এই মহাপ্রভু কলোনি বলে একটা কলোনি আছে তরুণ পল্লীতে, এই অশোকনগরে, সেখানে আমার লেকচার হতো, বাণীপুরে লেকচার হতো, হাবড়াতে লেকচার হতো, থুবাতে লেকচার হতো। সমস্ত জায়গায় কত লোকের যজ্ঞ, শুভকর্ম, বাড়ির মাঙ্গলিক কাজ, কত লোকের কালসর্প দোষ কাটানো, কত কিছু করি। আমার কাছে একটা লোক, শুনে রাখ ছাগল, আমার কাছে ঢুকতে গেলে 900 টাকা ভিজিট লাগে। জানিস তো আমি কত বড় জ্যোতিষী? সারা ভারতবর্ষ থেকে লোক আসে আমার, সারা বিশ্বের লোক আসে, জাপান থেকে লোক আসে, মুসলমানরাও আসে আমার কাছে, এসে তারা গাইড নিয়ে তাদের জীবন চালায়। ছাগলের বাচ্চা, আমাকে মন্তব্য করার আগে ভালো করে শুনিস যে কেশবানন্দ কিন্তু জগতে সাধারণ লোক না। এমন উত্তর দেব যে এই পর্যন্ত নেবুখালিতে আমি তো যাই না, থাকিও না। তো ওখানে মধুচক্র ওই যে বলল যে র্যাকেট চালায়, আর আমি কোনোদিন বৃদ্ধাশ্রম করব বলে কোনো কথা কোনোদিন কাউকে বলিনি। যদি একটা লোক, নেবুখালির কোনো লোক এসে সামনে বলতে পারে, আর ওই যে বলছে যে উনি এই করেছেন ওই করেছেন, ওই রাকেশ পাঁঠা, ওটা তো আমার নাতি হয়, এই রাজেশ, রাকেশটা তো মরে গেল চুরি করে, ডাকাতি করে, শালার বাড়িতে নিয়ে সব রেখেছিল, তারা দিল না বলে দুঃখে পড়ে ওদের বাড়িতেই, ওই বাগুইহাটিতে ওদের বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। ওর বাবা বলল যে আমার বৌমার লোকেরাই মরেছে, লক্ষ্মীকান্ত মণ্ডল বলেছিল আমি কেস করব। এখন ওর বাবা দেখতে পাচ্ছে যে এখন তো বিজেপি এসেছে, এই রেখা পাত্রের কাছ থেকে কিছু হেল্প পাওয়া যায় কিনা, সেই জন্যই ওরা এত রকম বাজে কথা বলছে, যে কথার কোনো বেস নেই, কোনো ভূমিকা নেই, কোনো বাস্তবতা নেই। তা সাংবাদিক ভাইদের আমি বলবো, আর একবার ভাই বললাম, তো সাংবাদিক ভাইদের বলবো, ওদের জিজ্ঞেস করো যে তোমরা মহারাজের নামে এই কথাগুলো বলছো, তার প্রমাণ কি? নেবুখালিতে এর আগে আর একটা ঘটনা ঘটেছিল, সেটাও আপনাদের বলি। সেটা হচ্ছে ওই দীনবন্ধু ভাড়া দিয়েছিল আমাদের উজ্জ্বল ঢালিকে ওই নার্সিং হোম করার জন্য। তো সেখানে আমাকে বেড দিয়ে, মানে উজ্জ্বল ঢালির নামে ইত্যাদি করে আমার নামে আর কয়েকজনের নামে বেড দিয়ে কেস করেছিল। তখন আমাকে বারবার হিঙ্গলগঞ্জ থানা থেকে বলছে মহারাজ একটু জামিন নিয়ে নেন আপনার নামে। বলে আমার নামে কি কেস আছে? আমি দেখলাম কোনো কেস নেই। কেস যখন সার্চ করতে গেছে, সারা নেবুখালির লোক বলেছে, বলে এই বাড়িটা কার? বলে এটা মহারাজের বাড়ি। বলে মহারাজের বাড়ি, মহারাজ থাকেন এখানে? বলে না, মহারাজ থাকেন না। বলে মহারাজ এই বাড়িটা যে ভাড়া দিয়েছে, কে দিয়েছে? বলে দীনবন্ধু মণ্ডল। বলে ভাড়াটা যে দিয়েছে তা মহারাজ কি ভাড়া নেন? বলে না না, উনার তো অনেক কাজ, উনি এসব ভাড়া টাড়া নেন না। সমস্ত লোক, নেবুখালির লোক সাক্ষী দিয়েছে যে ওই কেসটাতে, ওই কেসে ফালতু হয়ে গেল। তার মানে সবাই যত ইনভেস্টিগেশন হলো
প্রমাণ হয়ে গেল যে কেশবানন্দ বন মহারাজ কোনোদিন ভাড়াও নেননি, ভাড়া দেনও নি, ভাড়া নেনও না। তখন উজ্জ্বল ঢালি ওখান থেকে চলে গিয়ে হিঙ্গল এই দুলদুলিতে তার ঘর করে সেখানে সে তার মানে ডাক্তারখানা চালাচ্ছে। তো বলে নেবুখালীর লোক, এই নেবুখালীর লোক সম্পর্কে লোকের মন্তব্য জানেন? রামপাত্র ভরতপাত্র বলেছে এখানে কোনোদিন আপনাকে ভালো কাজ করতে দেবে না, এইসব পাষণ্ড আপনার ভালো কাজ করতে দেবে না, এদের দ্বারা আপনি জীবন এখানে করে দেখান, আপনি করে দেখাবেন। আমি বললাম সে কি, আমার জন্মস্থান এত দরিদ্র সীমার নিচে, আমরা এত কষ্ট পেয়েছি, আমরা আটা ঘোটা খেয়ে কাটিয়েছি, লোকের বাড়ির ফ্যান চেয়ে এনে আমার মা খাবিয়েছে, মুড়ির ব্যবসা করে আমাদের খাবিয়েছে, লোকের জমির শালুক তুলে এনে সিদ্ধ করে আমাদের, ছোটবেলা তখন আমার যোগ্যতা ছিল না তখন আমাদের খাবিয়েছে। তো আমি তো সেই পরিবারের লোক, আমি এদের জন্য যদি কিছু করতে পারি, সে আমার ভাগ্নে হোক বা আমার দাদা হোক, আমার মেজদা হোক, আমার শেষদা হোক, আমার ছোট ভাই হোক, আমার ছোট বোন হোক, আমার মেজ বোন হোক, আমার বড় বোন হোক, আমার ভাগ্নেরা হোক, সবার জন্য আমি করব। তো আমি যতটা পেরেছি করেছি। তাহলে আমি টাকা কোথায় পেলাম তোরে জবাব দেব? ছাগল, কোন ছাগল বলছিস? ভালো করে মহারাজকে খোঁজ নিয়ে দেখ, মহারাজ টাকা কোথা থেকে কামাই করে। আমার চেম্বারে প্রতিদিন কত লোক আসে জানিস? আর কত টাকা আমি কামাই করি জানিস? কামাই করা টাকা, এটা আমার মুখ থেকে রক্ত তোলা কামাই করা টাকা। এই টাকা আমি নিজস্ব কামাইয়ের দ্বারা পৃথিবীতে কাজ করেছি। আমার শিষ্যরাও আমাকে অনেক সময় টাকা দেয়। যেমন আমাদের মৌসুমী মা, সে বলল গুরুদেব বৃন্দাবনে একটা ঘর আমি রাখতে চাই আশ্রমে, 2.5 লাখ টাকা দিয়ে একটা ঘর সে রেখে দিয়েছেন। তারা পরিক্রমা যাবেন, এখনই একজন পরিক্রমার বুকিং করে গেলেন, তার নাম হচ্ছে পরেশ কি, হ্যাঁ, স্বদেশ চন্দ্র কর্মকার। ওরা স্বামী স্ত্রী পরিক্রমায় যাবেন, এখনই টাকা দিয়ে গেলেন, এখনই টাকা বুকিং করে গেলেন। তাই পরিক্রমা করি, পরিক্রমার থেকেও তো টাকা আসে, যজ্ঞের থেকে টাকা আসে, গীতা যজ্ঞে প্রচুর লোক টাকা দেয়, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, সব শিষ্যরা দেয়, সব ভক্তরা দেয়। আমার সঙ্গে লক্ষ লক্ষ লোক পরিচিত, এবং বহরমপুর, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে আরম্ভ করে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর থেকে আরম্ভ করে কি বলে আমাদের কি বলে বীরভূম থেকে, বহরমপুর থেকে, তারপরে বর্ধমান থেকে, গলসি থেকে, তারপরে ওই হাওড়া থেকে, হাওড়ার ডোমজুড় থেকে, সমস্ত লোক, মেদিনীপুর থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে, উত্তর মেদিনীপুর থেকে সব লোক আসে, ভাগ্য বিচার করে, এবং তারা আমার প্রতিকার নিয়ে ভালো আছে। লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে জুড়ে আছে। সেই জন্য আমার তো টাকা কোথার থেকে আসে মানে কি, তোর বাপ দেয় আমাকে টাকা? তোর 14 পুরুষ দিয়েছে? তো কেশবানন্দ বন মহারাজকে চিনিস? কেশবানন্দ বন মহারাজের কাছে সারা দুনিয়া, বসিরহাটের লোক আসে, লাউতলার লোক আসে, হাড়োয়ার লোক আসে, বসিরহাটের লোক আসে। আর আমি সারা জায়গায় লেকচার দিয়েছি তো, বসিরহাট, দণ্ডিরহাট থেকে আরম্ভ করে খোলাপতা, তারপরে ওই যে বাদুড়িয়া, বলছিলাম না কাল, LMS হাই স্কুল মানে লন্ডন মিশনারি হাই স্কুল, বসিরহাট হাই স্কুলের মাঠে চৈতন্যদেবের 500 বছর পূর্তি উৎসব। এই রাকেশ ছাগল তো তখন জন্মায়নি, অর্থাৎ 42 বছর আগে আমি বসিরহাটের উৎসবে প্রধান বক্তা রূপে ছিলাম 3 দিন। এবং সমস্ত কাকদ্বীপ থেকে আরম্ভ করে গঙ্গা সাগর থেকে সব জায়গায় আমি লেকচার দিয়েছি। সারা মেদিনীপুর, বেলদা, দুবদা, বালিঘাই, সমস্ত অঞ্চল, যত সুন্দরবনে যত হাই স্কুল আছে, দুলদুলি হাই স্কুল, বেলদা হাই স্কুল, তারপরে আপনার ওই কি বলে কুমিরমারি হাই স্কুল, তারপরে আপনার কি বলে জেলেখালিতে আমি লেকচার দিয়েছি, ছোট মোল্লাখালী, বড় মোল্লাখালী, সমস্ত হাই স্কুলে, শেয়ারা বাজার, তারপরে শেয়ারায় হাই স্কুল, তারপরে কালীনগর, তারপরে এমন কোনো, তারপরে এতে আপনার কি বলে ভেবিয়া, সারা দুনিয়ার লোক আমার লেকচার শুনেছে। আর কলকাতার মধ্যে তো এমন কোনো জায়গা নেই, মানে বঙ্গীয় ভাগবত সমাজ থেকে আরম্ভ করে রাইকানু ভাগবত সমাজ এবং রাধা গোবিন্দ ভাগবত সমাজ, বোমার মাঠ ভাগবত সমাজ, অখিল বঙ্গ বৈষ্ণব সমাজ, তারপরে দক্ষিণ পাড়া, এই দক্ষিণধারী মন্দিরে, ওখানে আমি লেকচার দিয়েছি। তারপরে মনসা বাড়িতে জানেন তো, যারা এই বৃন্দাবনে যারা ওই
হচ্ছে গেস্ট হাউস বানিয়েছিল প্রথম রাধাকুণ্ডে। সেটা হচ্ছে ওই মনসা বাড়ির লোক, ওদের কোনো সন্তান হয়নি বলে ওরা গেস্ট হাউস বানিয়েছে, মীরা মনোরঞ্জন বণিক ধর্মশালা। ওই বণিক ধর্মশালার লোক, ওদের বাড়িতে আমি লেকচার দিয়েছি। ওরা সবাই এই জন্য বারাসাতে লেকচার, কত লেকচার দিয়েছি। বারাসাতে তো আমার একটা আশ্রমই ছিল এবং সেখানে সবাই আমাকে চেনে। এবং সমস্ত দত্তপুকুরে প্রচুর লেকচার দিয়েছি, অশোকনগরে, হাবড়াতে। আমাকে চেনে না ভারতবর্ষে দিল্লির সোনিপত, পানিপত, যমুনানগর, আম্বালা, চণ্ডীগড়, সারা নৈনিতাল। আর সব নাম বললে তো দিনভর শেষ হবে না। এত লেকচার দিয়েছি আমি। একদম শাহজাহানপুরে লেকচার দিয়েছি, মুমুক্ষু আশ্রমে, বেরিলি সিভিল লাইন্স আনন্দ আশ্রমে লেকচার দিয়েছি, এবং তাছাড়া সাধু সম্মেলনে লেকচার দিয়েছি। সাহারানপুরে তো সমস্ত অনেক ডিগ্রি কলেজে আমি লেকচার দিয়েছি। আর আমার সঙ্গে বড় বড় লোক যুক্ত ছিলেন, সেটা আমার যোগ্যতা নয়, আমার গুরুদেবের যোগ্যতায়। তার মাধ্যমে ওখানে ডক্টর রামনারায়ণ বাগলে দেবতার মতো লোক ছিলেন, তিনি সমস্ত জায়গায় আমার লেকচারের ব্যবস্থা করেছিলেন। তার যারা শিষ্য ডক্টর PS মাথুর, তিনি আমার লেকচারের সব জায়গায়, রটারি ক্লাব এবং কলেজ টলেজে সব জায়গায় লেকচারের ব্যবস্থা করেছিলেন। তখন আমি 350 টাকা করে লেকচারের চার্জ নিতাম। ছাগল তো 14 পুরুষ জানে, সেটা কবেকার কথা তো জানিস তুই? তা যারা এইসব মন্তব্য করছিস, ছাগলের বাচ্চা বলি আমি, তো ছাগলের বাচ্চা বুঝে দেখ যে আমি কোন লেভেলের লোক। আর ওই শনিপথ, ওই দিল্লির চৌড়ি বাজারে দোতলার উপরে আমি থাকতাম, ওখানে লেকচার দিতাম। আর ওই গুরু ভাইয়ের বাড়ি হচ্ছে মডেল টাউন, মডেল টাউনে কিশোরীবাবুর বাড়িতে আমি থেকে ওখানে প্রতিদিন ভোরবেলা, আমার গুরু মহারাজ তখন ওখানে ডক্টর ML খত্রির নার্সিংহোমে ভর্তি ছিলেন, আর আমি প্রতিদিন সকালবেলা ওইখানে ওই এতে ওই মডেল টাউন সেকেন্ড স্টপেজে বিরাট পার্ক আছে, এখনো গিয়ে দেখিস, সেখানে বহু পশু পাখির বডি তৈরি করা হয়েছে সব গাছ দিয়ে। সেই পার্কে আমার প্রতিদিন লেকচার হতো, বড় বড় লোক সব লেকচার শুনতে আসতো। ওখানে আমি একদিনে 1,90,000 টাকা কালেকশন করেছিলাম বৃন্দাবনে গুরুদেবের আশ্রমে গেস্ট হাউস করবো বলে। সে গেস্ট হাউস আমি করে দিয়েছি, সে গুরুদেবের আশ্রমেও করেছি। টাকা আমি কোথায় পাই জানিস? এবং ওই লোকগুলো বলল, এত ছোট সন্ন্যাসী এই মহারাজ এত ভালো লেকচার দেন, ওনার গুরুদেব বলে, ওনার গুরুদেব এই নার্সিংহোমে আছেন, ওই পাশেই নার্সিংহোমে, ML খত্রির নার্সিংহোম, এখনো মনে রাখুন। তারা আমার কাছে এসেছে, বৃন্দাবনে থেকেছে, DM থেকে আরম্ভ করে, তারপর রসুললাল তখন হরিয়ানার মিনিস্টার ছিল, তারা আমার সঙ্গে ঘুরেছে। সেই জন্য কেশবানন্দকে তো আপনারা জানেন না, আপনারা তো সব ওই কুত্তার মতো ঘেউ ঘেউ করেন, হাতি চলে বাজারে, কুত্তা ভোকে হাজারে। তো এই জন্য মনে রাখুন যে এই কুত্তারা যারা আমার নামে কথা বলবেন, তাদেরকে আমি কুত্তার বাচ্চা বলে বলছি। সেই জন্য আমার নামে কথা বলার আগে আমাকে জানুন যে আমি লোকটা কে। আমি প্রত্যহ ধ্যান ছাড়া বাইরে আসি না। প্রতিদিন সকাল 8টা পর্যন্ত আমি ধ্যান করি, 4টে থেকে উঠে, এবং রাত্রিতে ধ্যান না করে ঘুমাই না, সবাই জানে। আর আমার আশ্রমে তো মনোরঞ্জন সবসময় আমার ছায়া সঙ্গী, আমার এখানে সব সময় থাকে, এখনো আছে। দুনিয়ার লোক এই কদিন আগে আমার বর্দার জামাইয়ের পা ভেঙে যখন গিয়েছিল তখনও এখানে দেখেছে। এখন পা অপারেশন করতে গিয়ে এখানে 1 মাস 1.5 মাস আমার বর্দার মেয়ে, বর্দার নাতনি সুস্মিতা মণ্ডল, সুস্মিতা রায়, প্রশান্ত রায়ের মেয়েও, প্রশান্ত রায় আমাদের জামাই, তো সেও এখানে থাকে। তারা সব রেগে বলে, এসব কি কথা বলছে মহারাজের নামে, এই অসভ্যগুলো এইরকম কথা বলে কি করে? যার অন্নে পালিত হয়েছিস কুকুর, তোরা তো আমার জুতোর তলার ময়লাও না। জুতোর তলায় যে ময়লা লাগে না, আমার জুতো বোয়ার যোগ্যতা নেই তোদের। যারা আমাকে মন্তব্য করছিস, তোরা আমার জুতো বোয়ার অযোগ্য। আমার নামে কি কি করবি, করতে পারবি? আমি আমি এই যে কথাগুলো বলছি, এগুলো প্রমাণ সত্য যদি না হয়, তাহলে মনে রাখিস আমি নিজেকে আত্মহত্যা করব। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, মাদরের বাচ্চা, এইসব মন্তব্য যারা করিস, তাদেরকে আমি শুধু জানিয়ে রাখি যে আমি জগতে অদ্বিতীয়, নন ডুয়াল পার্সন। আমার প্রচার প্রসার সারা ভারতবর্ষব্যাপী হয়েছে। সারা কলকাতার চ্যানেলে আমার লেকচার হয়েছে, জানো? কলকাতার চ্যানেলে, CTVN চ্যানেলে প্রথমে লেকচার হয়েছে। CTVN 2 খুলেছিল, CTVN 2তেও লেকচার হয়েছে।
ওরা উত্তর ভারতে একটা এনি বাংলা খুলেছিল, সেটা বন্ধ হয়ে গেছে, সেটাতেও আমি লেকচার দিয়েছি, ওঙ্কার চ্যানেলে লেকচার দিয়েছি, সৃষ্টি চ্যানেলে লেকচার দিয়েছি, এবং সব লেকচারই রিলিজিয়াস বেস অ্যাস্ট্রোলজি, আর আমার প্রোগ্রামের নাম অমর কথা। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অমর কথা। তো অমর কথা সারা ভারতবর্ষব্যাপী লোক শোনে, এবং বিদেশ থেকে ফোন আসে, আরব থেকে ফোন আসে যে আপনার বক্তৃতা আমরা শুনি, লন্ডন থেকে ফোন আসে, লন্ডনের লোক আমার বক্তৃতা শোনে, লন্ডনে আমার অনেক প্রিয় পাত্র আছে যারা আমার লেকচার শোনে এবং মন্তব্য করে এবং টাকা পাঠায়। আমি টাকা কোথায় পাই? তোর 14 পুরুষ দিয়েছে টাকা। যারা আমাকে টাকার প্রশ্ন করছে, বেইমানের বাচ্চা, ছোট লোক, ওই তোর মানুষের বাচ্চা না তো তোরা, তোদেরকে এই গালাগালিগুলো আমাকে দিতে হচ্ছে, কারণ তোদের জুতো বোয়ার, আমার জুতোটা বোয়ার যোগ্যতা নেই। আমার জুতো তলার ময়লা, জুতোর তলায় যদি কোনো নোংরা লাগে, সেই নোংরাটা তোদেরকে আমি মনে করি আমার জুতোর তলার নোংরা। তোদের সম্পর্কে আমি কিছু বলতাম না, কিন্তু আজকের যেসব কথা শুনলাম, বলে আমি সোনা পাচার চক্রে। তোর ভাই তো সোনা পাচার করতো, সে তো আমাকে নিজে বলেছে। আমি বললাম এসব করিস না রাকেশ, তুই তো আমার নাতি, কি করছিস এসব সোনা পাচার টাচার? ওই সোনা পাচার চক্রের সঙ্গেও জুড়েছিল, খোঁজ করলে সব পাবেন। এবং শুধু সোনা পাচার না, চুরি করতো। এই রাকেশ তো চুরি করেছিল সন্তোষ মণ্ডলের বাড়ি, তাকে তো থানায় ধরে নিয়ে হদ্দ পিটন দিয়েছিল। তারপরে ওরাই গিয়ে, আমাদের উষা মা, সন্তোষ দাদার মেয়ে, সে গিয়ে ছাড়িয়ে এনেছিল। তা যাই, এটা তো চোর এবং মদখোর, মাতাল, চিরকাল দুবেলা। ওর বাবাও আজকাল মদ খেতে। আমি একদিন ওকে জিজ্ঞেস করছিলাম, শুনে রাখুন, আমি ওকে জিজ্ঞেস করছিলাম, এই তোর বাবাও কি মদ খায় রে? তা আমাকে উত্তরটা কি দিয়েছিল না, ঠিক সেই কথাটা ওকে জিজ্ঞেস করবেন যে বাদরের বাচ্চা, তো তোকে মহারাজ এটা জিজ্ঞেস করেছিল তোর বাবাও কি মদ খায় রে? তখন বলছে, দাদু তা মদ খায় না এখন কি এরম কেউ আছে? চিন্তা করুন, ওই যে নেবুখালি যে মদের দোকান করেছে যে শান্টু পাত্র, এই শান্টু পাত্র তো জীবনে মদ খায় না, তার তো মদের দোকান, সেও তো মদ খায় না। তার ভাই তপন পাত্র, সে, তাকে আমি ভীষণ স্নেহ করি, বিপদে আপদে সবসময় সাহায্য করি, সে তো মদ খায় না। সমরেশ পাত্র, এরা ভাই ভাই, এও তো মদ খায় না। তা মদ খায় না, মদ খায় কতগুলো ছাগল অপদার্থ। এই রাকেশ মদখোর, মাতাল, চরিত্রহীন, চোর, বদমাইশ, পাপিষ্ঠ। এর বাবাও তাই, এর এর ঠাকুরদাও তাই ছিল, ডাকাত ছিল, ডাকাতি করে এখানে এসে বাস করেছে। এই জন্য এই ডাকাতকে আপনারা কেউ ক্ষমা করবেন না। আর এই সব মিথ্যা কথা যারা কেশবানন্দের নামে বলে, সেই সব ছাগলকে কোনোদিন ক্ষমা করবেন না, ছেড়ে দেবেন না। এই জন্য কেশবানন্দ বন মহারাজ দুনিয়ার বুকে এক এবং অদ্বিতীয়, সেটা মনে রাখবেন। সেই জন্য আজকের হরি কথা না বলে আমাকে এইসব ছাগলের কথার উত্তর দিতে হচ্ছে। আমি তো রোজ হরি কথা বলি, আমার কথা তো প্রচুর লোক শোনে আর শেয়ার করে, 600, 800, 900, 1000। কালকে দেখছিলাম 14,03,000 কত 74 না কত ফলোয়ার্স এই প্রোগ্রামগুলো দেখছে। তো আমার কথা হচ্ছে যে আমি তো তার জন্য টাকা কি করে পাবো ভাবি না, আমি তো ওইভাবে টাকা কামাই করি না। তো টাকা তো আমার কাছে আসে, টাকা আমার পায়ের তলায় আসে, আমার পায়ের তলায়। এই যে যারা টাকা জমা করে গেল, ওরাও তো পায়ের তলায় প্রণামী দিয়ে গেল, বুকিং করে গেল, 10,000 টাকা অ্যাডভান্স করে গেল। তা এই সমস্ত পরিক্রমা প্রতি বছর হয়, তা প্রচুর লোক সঙ্গে থাকে, সারা দুনিয়া আমাকে চেনে। তোমরা যারা চেনো না, সাংবাদিকদেরও বলি যে সাংবাদিক, তোমরা প্রশ্ন করতে পারো না যে তুমি যে কথাগুলো বলছো এগুলো প্রমাণ করতে পারবে? হিঙ্গলগঞ্জে আজকের রাকেশকে কারা, কোন হিঙ্গলগঞ্জের সাংবাদিক? ওরে কুত্তা, তোরে তো আমি কুত্তা বলি। তো কুত্তা বলছে এই জন্য যে তুই ওকে প্রশ্ন করতে পারলি না যে কি প্রমাণ আছে মহারাজ সোনার চক্রের সঙ্গে সোনা পাচার। তোর তো ভাই সোনার পাচার করতো, সে তো আমাকে নিজে বলেছে, আমি তাকে কতভাবে বুঝিয়েছি। ওর স্ত্রী আমাকে বলেছে যে দাদু এ যে কি করে আমি জানি না, ও সিগারেটের মধ্যে কি ঢুকিয়ে খায় আর মদ খেয়ে সারাদিন, ওর বাবা বলেছে মদ খেয়ে সারাদিন বাড়ি পড়ে থাকে, কোনো কাজে যায় না, হোটেলেও যায় না। মামা আপনার কথা যদি একটা কথা অন্তত শুনতো তাহলে ও মানুষ হয়ে যেত। ওকে আমি আমার কাছে
আরো বলি শুনুন, যত লোক বিপদে পড়েছে, আমার মনোদার মেয়ের বিয়েতে আমি 20,000 টাকা দিয়েছি। আমার ছোট কাকার ছেলে দোকান করবে, তাকে 10,000 টাকা দিয়েছি। আর ছোট কাকার যে মেজো ছেলে, তার বিক্রি হয়ে যাচ্ছিল, মেশিন বিক্রি হয়ে যাচ্ছিল, মানে মেশিনটা তুলে দেওয়া হয়েছিল, মেশিনটা বিক্রি হয়ে যাচ্ছিল। তখন বলল যে অন্তত 10,000 টাকা যদি মহারাজ দেয়, আমি তাকে 10,000 টাকা দিয়েছি। এবং প্রচুর, মানে এমন লোক নেই যে আমার টাকা নেয়নি। সব নাম আমি বলতেও পারি না, বলতে গেলে আমার লজ্জা হয়, কারণ অনেক লোককে টাকা দিয়েছি, অনেক। এবং এই এত বাড়ি করে দিয়েছি, এত টাকা ফিক্সড ডিপোজিট করে দিয়েছি, সবই আমার কামাইয়ের টাকা। আমি কামাই করেছি তাই দিয়েছি, আমি কারোর কাছে ভিক্ষে মেঘে করিনি। যদি কোনো বাঁদরের বাচ্চা আমাকে বলে যে কোথার থেকে টাকা এলো, কি সিবিআই তদন্ত করবি, করা না, দেখি তোদের যোগ্যতা কত। কেশবানন্দ চ্যালেঞ্জ করছে যে পৃথিবীতে আমি অদ্বিতীয়। আমার বিরুদ্ধে পুলিশরা তো আমাকে বারবার ফোন করছিল, মহারাজ আসুন আমরা মিটিয়ে দেবো। আর আমি তো পুলিশের কাছে যাব না। আমি তো শুভেন্দু অধিকারীকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। তো আমি পার্টি অফিসে, যখন পার্টি অফিস থেকে আমার কাছে নিয়েছিল, অতএব পার্টি অফিসে আমি জানিয়েছি, দেখি তারা কি ব্যবস্থা করে। তো শুভেন্দু বিকাশ চক্রবর্তী আমাকে বললেন, মহারাজ 2 দিন টাইম দিন। 2 দিনের মধ্যে আমার টাকা আমাকে দিয়ে দিয়েছে। কালকে দু মাসের টাকা 80,000 টাকা আমাকে দিয়ে দিয়েছে। তৃতীয় মাস চলছে, নিশ্চয়ই তৃতীয় মাস শেষ হলে আবার টাকা দিয়ে দেবে। তো সেই জন্য আমার কোনো অভিযোগ রেখা পাত্রের উপরে নেই। শুধু একটাই অভিযোগ, উনি লোকের কথায় নাচবেন না। আপনি এমএলএ হয়েছেন, মনুষ্যত্বটা বজায় রাখুন। লেখাপড়া তো শেখেননি, আর জগতে ভালো লোকের সঙ্গে মেশেননি। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে এই যে বলছেন না যে মহারাজ এখানে মধুচক্র চালাতো, র্যাকেট চালাতো, আর মহারাজ এখানে, তা আমি মহারাজ ওখানে থেকেছে কদিন? তোমার সঙ্গে দেখা হয়েছে? তোমার সঙ্গে এগ্রিমেন্ট কি আমি করেছি? তোমার মুখ তো আমি এখনো দেখিনি, তোমার স্বামীর মুখও দেখিনি। তোমাদের সঙ্গে আমার ডাইরেক্ট ফোনে ছাড়া কোনোদিন সামনাসামনি দেখা হয়নি, কারণ আমি নেবুখালীতে যাই না। নেবুখালীতে কেউ কেউ ভাড়া নিয়েছে, আর ওরাও একবার ভাড়া নিয়েছিল, ওই রাকেশ পাঁঠা আর ওর বাবা, ওরা ভাড়া নিয়েছিল যে আমরা, আমাদের কাছে কম করে নেবেন, আমরা ওটা চালাবো। তো ওরাও তো নিয়েছিল, তাহলে ওরাও মধুচক্র চালাতো ওখানে। তো বাঁদরের বাচ্চা, ও তো মধুচক্র চালাতো নিশ্চয়ই, তাহলে ও জানলো কি করে? তাহলে ও মধুচক্র চালাতো, ও তো ভাড়া নিয়েছিল। তারপরে আমি বললাম আমার নামে অবজেকশন আসছে পুলিশের কাছ থেকে, তোমরা এখানে অনেক মেয়ে ছেলে টেলে ঢোকাচ্ছ, তোমরা ছেড়ে দাও, আমার গেস্ট হাউসে তোমাদের রাখবো না। আমি রাখিনি। এবং সেই জন্য পরবর্তীকালে আরেকজন এসেছিল, সেও ওই রকম মেয়ে ছেলে রাখছিল, তার নামটা আমার মনে নেই। এগ্রিমেন্ট সব পেপার আছে আমার কাছে। সেই লোকও, ওই লক্ষ্মীকান্ত যে আর ওই রাকেশ, ওরা যে নিয়েছিল, সেটারও এগ্রিমেন্ট পেপার আমার কাছে আছে। আর আমি কোনোদিন বৃদ্ধাশ্রম করব বলে বলিনি। আর রেখা বলছে বৃদ্ধাশ্রম আমি করে ছাড়বো, আমি এখান থেকে বৃদ্ধাশ্রম করে দেব। তোর বাপের জমি, শালা ছেঁচড়া মেয়ে ছেলে, তোর বাপের জমি, তুই বৃদ্ধাশ্রম করবি? বৃদ্ধাশ্রম করবার জন্য জমি কিনে কর। আমি তো বাড়িটা বিক্রি করে দেবো বলেছি। 1 কোটি 1.5 কোটি টাকায় বিক্রি হচ্ছিল, সেটা আটকে গেছে খালি তৃণমূল। আমি সেখানে তোকে কেন বলবো যে আমি বৃদ্ধাশ্রম করব? আর তুই করবি তা কর। আমার এই জমিটা, বাড়িটা কিনে নে, 1 কোটি দিয়েছি, যে 1.5 কোটি টাকা নয়, দিয়ে দেবো। এই বিজেপিকে দিয়ে দেবো, 1,25,00,000 টাকা দিলেই দিয়ে দেবো, এই কথা আমি বলেছি। আর এখনই একজন বলছে আপনি তৃণমূল করতেন। আমি জীবনে তৃণমূল করিনি। যারা তৃণমূল করত তাদেরকে আমি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছি। ওখানে একজন আছে আমার ভাইপো, কৃষ্ণপদ মণ্ডল, সেও জানে ওদেরকে, বিজেপিকে আমি এনেছিলাম প্রথমে। একদিন এক রাত্রে অনেক লোক বিজেপিতে যোগ দিয়েছিল। এবং যখন ওখানে ওই তরুণ বাবু বলে একজন ছিলেন ওখানকার মণ্ডল সভাপতি নাকি জানি না, তো তরুণ বাবুর সঙ্গেও আমার কথা হয়েছিল। তাছাড়া সিপিএম করতো দেবাশিস বর্মন বোধহয়, তো সিপিএম এর তখন ব্লক সভাপতি ছিল। তাকেও আমি বিজেপি করবার জন্য তার বাড়িতে গিয়েছিলাম যে আপনি আমার সঙ্গে শাস্ত্রার্থ করুন, আপনি শাস্ত্রার্থ করে প্রমাণ করুন, আপনি কেন লেখেন? আপনি তো এলসিএম হয়েছেন, এলসিএম হতে গেলে লিখতে হয় আই ডোন্ট বিলিভ গড অ্যান্ড রিলিজিয়ান, আই ডোন্ট বিলিভ। এ তো সিপিএম এর কথা। সিপিএম ঈশ্বরকে এবং ধর্মকে
বিশ্বাস করে না। সেই জন্য আমি কোনোদিন কমিউনিস্টকে সাপোর্ট করিনি, কোনোদিন তৃণমূলকে সাপোর্ট করিনি। তার কারণ একটাই, যে ওরা ওই রকমভাবে ইসলামিক তোষণবাদ রেখে নানানভাবে অন্যায় অত্যাচার পাপাচার করেছে, সেই জন্য ওদেরকে পছন্দ করি না। সাংবাদিকরা বলছে মহারাজ নূতন করে পার্টি তৈরি হবে আবার। আমি সে তোমরা করো, আমি কোনো পার্টি তৈরি করব না। আমি চিরকাল আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপিকে সাপোর্ট করে এসেছি, আমি তাই করে যাব। সেই জন্য আপনাদের বলে দিই, যেসব কুত্তার বাচ্চারা আমার সম্পর্কে মন্তব্য করছো, প্রত্যেক প্রোগ্রামটা শেয়ার করে দাও যে মহারাজের কথা মিথ্যা না সত্য। কত কলেজে উনি লেকচার দিয়েছেন, কত এই আরো একটা কথা বলি, এই যে একজন বিশ্বাসবাবু ছিলেন, আমি কিন্তু ক্যালকাটা হাইকোর্টের যে বার অ্যাসোসিয়েশন, সেখানেও আমি লেকচার দিয়েছি জানেন। আমার লেকচার শুনে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়, যিনি জজ, তিনি বলেছিলেন যে বিবেকানন্দকে তো আমরা দেখিনি, তবে কেশবানন্দকে দেখে বিবেকানন্দ কেমন ছিল, কেমন তার বক্তৃতার ওজস্বিতা ছিল সেটা বুঝতে পারি। এই মানে ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো স্টেজে আমি লেকচার দিয়েছি। আর তপন শিকদার, তার সঙ্গে আমার পরিচয় তখন থেকে। তো আমি কবে তৃণমূল করলাম? এই ছাগলগুলো যে মন্তব্য করছে, এই মন্তব্যগুলো ছাগলগুলো যে করছে, যারা শুনছো তারা প্রশ্ন করো কবে মহারাজ তৃণমূল করেছে। তবে হ্যাঁ, আমি এক সময় তৃণমূলকে সাপোর্ট করেছিলাম। কখন জানেন? যখন ওই সিপিএম এর অত্যাচার, ধর্মকে মানে না, ঈশ্বরকে মানে না, তখন ওই রাস্তায় পড়ে মানে সারাদিন প্রচারের পর সন্ধেবেলা যখন ভোট হয়ে গেল, তখন মমতাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবার কি করবেন। কি বলেছিল জানেন? আমি আজকের আবার বলে দিয়ে শেষ করছি। আমাকে বলেছিল, এই সাংবাদিকদের বলছে যে আমি না অনেকদিন ভাত খাই না, শুধু চাটা খেয়ে কাটিয়েছি, অনেকদিন পেটে ভাত যায়নি। আমার চোখে জল এসে গিয়েছিল। সে বলছে আমি ভাত খাইনি, বাড়িতে খবর দিয়েছি মাকে যে মা তুমি আমার জন্য দুটো গরম ভাত আলু সিদ্ধ দিয়ে করো, কাঁচা লঙ্কা গরম ভাত আলু সিদ্ধ দিয়ে খাবো। এইটা শুনে আমার চোখে জল এসেছিল। আমি বললাম মমতা মা, তুমি অবশ্যই, তোমার এই কথা শুনে আমিও দুঃখ পেয়েছি। আমি তো মেয়েদের মা বলি, রেখাকেও তো মা বলি, রেখা মা বলে ছাড়া কথা বলি না। কিন্তু আজকের উত্তর দিতে গিয়ে আমাকে অনেক কড়া কথা বলতে হলো। আর এই কড়া কথা আমি বলি না, বলতে চাই না। আমি লেকচারার, সারা চ্যানেলে আমার লেকচার হয়, সারা দুনিয়া আমার লেকচার শুনে, সারা ফেসবুকে আমাকে জানে, সারা ইউটিউব চ্যানেল আমাকে জানেন, আমার সমস্ত প্রোগ্রামকে জানেন। সবাই ভালো থাকবেন, তবে কারোর কথায় নাচবেন না। নাচলে নাচের ঠ্যাংটা কেটে দেবো, কারণ কেশবানন্দ দুনিয়াতে কাউকে ছাড়ে না। সেই জন্য মনে রাখবেন, কারোর কথায় নাচার চেষ্টা করবেন না। যেটা শুনবেন, সাংবাদিকদেরও বলছি, যেটা শুনবেন সেটার প্রশ্ন করবেন উল্টো, যেটার প্রমাণ কি। তুমি যে বললে মহারাজ সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত, মহারাজ কবে সোনা পাচার করলো? আমার সোনা পাচারটা কবে হলো? আর আমি কবে মধুচক্র করলাম? যে বাড়িটায় থাকি এখানে তো মনোরঞ্জন এবং অন্যান্য শিষ্যরা সব এখানে থাকে। এই বাড়িতে বহু লোক রয়েছে। কেউ কি বলেছে যে মহারাজের এখানে কোনো মেয়ে ছেলে আসে? তা ওই ছাগলের বাচ্চা, ওই রাজেশ ছাগল বলছে ওখানে জানেন সব মেয়েরা যায়, অমুক তমুক এইসব কথা বলে। আপনারা এগুলোর উত্তর নেবেন না? তো উত্তরটা না, প্রশ্ন না শুনে, যার কথা শোনে যেসব ছাগল মার্কা সাংবাদিক, সেই ছাগল মার্কারগুলো মুখে আমি জুতো দিয়ে লাথি মারবো। না শুনে, প্রশ্নের প্রমাণ না পেয়ে ভাইরাল করবার প্রবৃত্তি যাদের হয়, সেই ছাগলগুলোকে আমিও ছেড়ে দেবো না। মনে রাখবে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায় তোমাদের বিরুদ্ধে, সেটা আমি করব। আমি আর বলবো না, সমাপ্ত। সবাই ভালো থাকুন, সবার ভালো হোক।